আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। অর্গানিক কেমিস্ট্রি লেকচার 2 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো কে কোথা থেকে জয়েন করেছো আমাদের সাথে জানিয়ে দিবে। ক্লাসগুলো শেয়ার করো। এদিকে পাচ্ছি না, বুঝতে পারছি না তো কোন পেজ থেকে হচ্ছে। স্বপ্নপূরণ আমাদের সাথে জয়েন করেছে তাসমিন খন্দকার বরিশাল থেকে। তারপর হচ্ছে রিপ্তু, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জয়েন হয়েছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাসটি শুরু করব। টেকনিক্যাল কারণে গত ক্লাসে আমাদের অনেকগুলো প্রবলেম ছিল, তো আশা করি আজকে সব কিছুরই সমাধান থাকবে। তো সবারই ধৈর্য সহকারে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আমরা ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে অর্গানিক লেকচার 2, অর্গানিক কেমিস্ট্রি লেকচার 2। আমরা নতুন কিছু টপিক দিয়ে শুরু করতে চাচ্ছি। আজকে প্রথম আমাদের যে টপিকটি থাকবে সেটি হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছে কি ক্লাস, এটা হচ্ছে কেমিস্ট্রি ক্লাস এবং অর্গানিক কেমিস্ট্রির ক্লাস। আমি লিখছি, আমাদের হেডলাইনটি আসলে লেখা হয়নি, কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে পড়াবো হচ্ছে জৈব যৌগের সমানতা। জৈব যৌগের সমানতা বা আইসোমেরিজম সম্পর্কে কথা বলবো একেবারে শুরুতে। সমানতা কি? সমানতা বলা হচ্ছে দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত যদি একই হয় এবং গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, আর গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে যদি ভৌত এবং রাসায়নিক ধর্মে কিছু পরিবর্তন থাকে, তখন আমরা সেই বৈশিষ্ট্যকে বলি সমানতা। আর সমানতার ফলে যেটা উদ্ভব হয় সেটাকে আমরা বলি সমাণু। জৈব যৌগের সমানতা আমরা আজকে বেসিক্যালি দেখব। জৈব যৌগের সমানতা, এখান থেকে আসলে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে? বেসিক্যালি ক্লাসিফিকেশন থেকে কিছু প্রশ্ন হয়, সমানতার ক্লাসিফিকেশন থেকে কিছু প্রশ্ন হয়, একেবারে শুরুতে আমরা সমানতাকে দুটি অংশে বিভক্ত করতে পারি। একটাকে আমরা বলি স্ট্রাকচারাল আইসোমার বা গাঠনিক সমানতা, এবং অপরটিকে আমরা বলে থাকি হচ্ছে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। স্টেরিও সমানতা। আবার যৌগের গঠনের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি গাঠনিক সমানতা। মাথায় রাখতে হবে গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার।
গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। প্রত্যেকটা প্রকারভেদকে আমরা যদি লিখে ফেলি, একেবারে শুরু থেকে লিখব চেইন বা শিকল সমানতা, চেইন বা শিকল সমানতা। 2 নাম্বার হচ্ছে অবস্থান সমানতা, অবস্থান সমানতা। 3 নাম্বার হচ্ছে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা। এরপর হচ্ছে মেটামারিজম, মেটামারিজম। সর্বশেষ হচ্ছে টটোমারিজম। এই 5টি হচ্ছে আমার গাঠনিক সমানতার প্রকারভেদ, গাঠনিক সমানতার প্রকারভেদ। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাকে আমরা বেসিক্যালি দুটো টাইপে বিভক্ত করতে পারি। এক পার্টকে আমরা বলি জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, যেটা আবার দু রকম হতে পারে, সিস সমানতা এবং ট্রান্স সমানতা। সিস সমানতা এবং হচ্ছে ট্রান্স সমানতা। আবার এরপর হতে পারে যে আলোক সমানতা, অর্থাৎ আলোক সক্রিয় যৌগসমূহ যেই সমানতা প্রদর্শন করতে পারে সেটাকে আমরা বলি আলোক সমানতা। আলোক সমানতা হয় সাধারণত ডি এল সমানও আমরা দেখতে পাই, ডি সমানও এবং হচ্ছে এল সমানও। এগুলো হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন। আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট করেছো, তো আমি কিছু কমেন্ট পড়তে চাই। বারবার জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আশা করি ঠিক হয়ে যাবে। একজন বলছে আমি কমার্সের ছাত্র। আচ্ছা, কমার্সের ছাত্র, তুমি চাইলে থাকতে পারো, তোমার ক্লাস করাটাই তোমার জন্য বেটার হবে। গুচ্ছ পদ্ধতি নিয়ে নাকি ক্লাস হবে, লিমন ভাইয়ের ক্লাস নেওয়ার কথা ছিল কিনা আসলে আমি জানি না। তো শনিবার আমাদের রুটিন অনুযায়ী স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের কেমিস্ট্রি ল্যাব ক্লাস হয়। হয়তো বা সময় বলতে গিয়ে একটু ভুল হয়েছিল, সেটা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তো আজকে 8টা থেকে, অর্থাৎ শনিবার 8টা থেকে কেমিস্ট্রি ক্লাস। তোমরা একেবারে প্রথম পেজে দেখতে পাবা, আমাদের প্রোফাইলে ছবিটা দেয়া আছে। সাগর বলছে কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। গুচ্ছ পদ্ধতি নিয়ে কি আলোচনা করা হবে কিনা? আচ্ছা, গুচ্ছ পদ্ধতি নিয়ে সম্ভবত লিমন ভাইয়া কথা বলার ছিল, কিন্তু কেন হয়তো বা সময় বলতে কোনো কারণে ভুল হয়েছে, আমি শিওর বলতে পারছি না। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটি কন্টিনিউ করছি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মনোযোগ সহকারে খেয়াল করো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে জৈব যৌগের সমানতার ক্লাসিফিকেশন। এই পর্যায়ে আমরা প্রত্যেকটা সমানতা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, আসলে কিভাবে হয়, পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে। গাঠনিক সমানতার যে 5টি ক্লাসিফিকেশন লিখেছি তার মধ্যে কার্যকরী মূলক সমানতা এবং অবস্থান সমানতা থেকে এবং স্টেরিও সমানতার মধ্যে জ্যামিতিক সমানতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। তো আমি শুরুতেই গাঠনিক সমানতার প্রকারভেদগুলো নিয়ে কথা বলছি। একেবারে 1 নম্বরে আমাদের ছিল চেইন বা শিকল সমানতা। চেইন বা শিকল সমানতা, প্রধান শিকলের ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি চেইন বা শিকল সমানতা। সাধারণত একই সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে চেইন বা শিকল সমানতা দেখা যায়। অ্যালকেন থেকে আমরা একটা উদাহরণ যদি টেনে নিয়ে আসি, প্রথমে ধরো আমি লিখলাম পেন্টেন, CH3 CH2 CH2 CH3। প্রথম যে আমি যৌগটি লিখেছি এটার নাম হচ্ছে N-পেন্টেন। একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগটিকে আমি অনেকগুলো ওয়েতে প্রকাশ করতে পারি। ধরো যে কি আমি দেখাচ্ছি CH3CH, একটা মিথাইল মূলককে আমি যদি 2 নাম্বার পজিশনে নিয়ে আসি তাহলে কি হয়, যৌগটাকে অনেকটা এভাবে লেখা যায়। তো দ্বিতীয় যৌগটিকে আমি বলতে পারি 2 মিথাইল প্রোপেন, 2
2 নাম্বার পজিশনে যেহেতু একটি মিথাইল গ্রুপ আছে, এটাকে আমরা বলতে পারি 2 মিথাইল প্রোপেন। এরপর আমরা চাইলে এখানে কনফিগারেশন আরো একটু পরিবর্তন নিয়ে আসতে পারি, CH3 C CH3 CH3 CH3। হ্যাঁ, এই যৌগটির নামকরণ কি হবে? যৌগটিকে আমরা বলতে পারি 2,2 ডাইমিথাইল 2,2 ডাইমিথাইল প্রোপেন 2,2 ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা, আমরা যদি একটু গভীর দৃষ্টি দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটা যৌগের আণবিক সংকেত হচ্ছে C5H12 C5H12 আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগের একাধিক গাঠনিক সংকেত সম্ভব হয়েছে এবং প্রত্যেকে আলাদাভাবে যৌগ নিজেরা কিছু ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, যেগুলোর মধ্যে ভিন্নতা দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে চেইন বা শিকল সমানতা। চেইন বা শিকল সমানতার সংজ্ঞাটা আমি আবার বলছি, প্রধান শিকলের ভিন্নতার কারণে যেই সমানতার সৃষ্টি হয়। প্রথম যৌগটিতে প্রধান শিকলে কার্বন হচ্ছে 1 2 3 4 5, দ্বিতীয় শিকলে কার্বন হচ্ছে প্রধান শিকলে 4টি এবং তৃতীয় যৌগটিতে প্রধান শিকলে কার্বন হচ্ছে 3টি। সো দেখতেই পাচ্ছি প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে এই সমানতার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, প্রথম ক্লাসিফিকেশনটা আমরা তাহলে জেনে ফেললাম। এরপরে আমরা জানবো অবস্থান সমানতা সম্পর্কে। অবস্থান সমানতা কি জিনিস? নাম থেকে আমরা বুঝতে পারছি আসলে অবস্থান সমানতা কি। বলা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যেই সমানতার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অবস্থান সমানতা। একটা উদাহরণ দিলে আশা করি ক্লিয়ার হবে। CH3 CH2 CH2 CH2OH। আচ্ছা, আমরা একটু বলার ট্রাই করি এই যৌগটির নাম কি। এটার নাম হচ্ছে 1 2 3 4 5, 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, যেটাকে আমরা বলতে পারি বিউটানল। এটাকে আমরা বলতে পারি বিউটানল, অথবা এটার ইউপ্যাক নাম যদি আমরা বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি বিউট 1 অল বা বিউটানল। কারণ 1 নাম্বার পজিশনে অ্যালকোহলিক গ্রুপ থাকার কারণে আমরা বলি বিউট 1 অল। এবার আসি, এটার আমরা অন্য একটা সমানতা লিখতে পারি CH3 CHOH CH2 CH3। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যৌগটিতে অ্যালকোহলিক গ্রুপটি প্রধান শিকলের 2 নাম্বার কার্বনে অবস্থান করছে। প্রধান শিকলের 2 নাম্বার কার্বনে যদি অবস্থান করে তাহলে আমরা এটাকে বলতে পারি বিউট 2 অল। তো এখান থেকে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে এদের দুজনের কমন আণবিক সংকেত হচ্ছে C4H10O। এই আণবিক সংকেত বিশিষ্ট আমরা দুটো যৌগ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বিউট 1 অল এবং পরেরটি হচ্ছে বিউট 2 অল। এরা হচ্ছে পরস্পরের সমাণু, কারণ এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কিছুটা ব্যতিক্রম দেখা যাবে। ঠিক আছে? তাহলে অবস্থান সমানতা সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। আমরা যারা লিখছি খুবই দ্রুত গতিতে লিখবো। একজন বলছে একটু বড় করে লেখার জন্য। হ্যাঁ, অবশ্যই আমি এখন থেকে বড় করে লেখার ট্রাই করব। আচ্ছা, আশা করি লেখাটি তোমরা বুঝতে পেরেছো। অবস্থান সমানতা শেষ করলাম, এখন আমরা জানবো কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি সাধারণ কার্যকরী মূলক থাকে। যেমন অ্যালকোহল শ্রেণীর সমস্ত যৌগের কার্যকরী মূলক হচ্ছে বন্ড ওয়েজ। অনুরূপভাবে অ্যালডিহাইড শ্রেণীর সমস্ত যৌগের কার্যকরী মূলক হচ্ছে বন্ড CHO। তো বুঝতেই পারছি যে কার্যকরী মূলক একটি সমগোত্রীয় শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা,
এই কার্যকরী মূলকের ভিন্নতার কারণে একই আণবিক সংকেত যুক্ত দুই বা ততোধিক যৌগে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যেই সমানতার সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি কার্যকরী মূলক সমানতা। সাধারণত আমাদের বইয়ে যে উদাহরণটা দেয়া আছে সেটা হচ্ছে অ্যালকোহল এবং ইথারের মধ্যে, অ্যালকোহল এবং ইথারের মধ্যে আমরা যদি একটু দেখানোর ট্রাই করি, যে কোনো একটা অ্যালকোহল লিখলাম, ধরো লিখলাম ইথানল CH3CH2OH, একটা ইথার লিখলাম CH3OCH3। প্রথম যৌগটির নাম হচ্ছে ইথানল, প্রথম যৌগটির নাম হচ্ছে ইথানল এবং দ্বিতীয় যৌগটির নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো দুটো যৌগেরই আণবিক সংকেত একই। আণবিক সংকেত কি হবে? C2H6O, C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ, একটি হচ্ছে অ্যালকোহল শ্রেণীর, অপরটি হচ্ছে ইথার শ্রেণীর। ঠিক আছে, তো যেহেতু এখানে কার্যকরী মূলকের ভিন্নতা হচ্ছে, প্রথম যৌগটিতে কার্যকরী মূলক হচ্ছে বন্ড OH এবং দ্বিতীয় যৌগে কার্যকরী মূলক হচ্ছে বন্ড ROR। ঠিক আছে, তাহলে একটি হচ্ছে ইথার শ্রেণীর যৌগ আরেকটি হচ্ছে অ্যালকোহল শ্রেণীর যৌগ, কিন্তু আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কার্যকরী মূলকের ভিন্নতা হচ্ছে, ফলে যে সমানতা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলি কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতার পর এখন আমরা জানবো নতুন একটি সমানতা। আশা করি তোমরা লিখতে পেরেছো, একটু দ্রুত লেখার ট্রাই করবে অথবা স্ক্রিনশট নিয়ে নিবে। এরপরে যদি কারো কোনো সমস্যা হয়ে যায় পরবর্তীতে ভিডিওটি একটু রিপ্লে করলে আশা করি তোমরা তোমাদের সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। এখন আমরা জানবো মেটামারিজম সম্পর্কে। মেটামারিজম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। মেটামারিজম কি? বলা হচ্ছে কার্যকরী মূলকের উভয় পাশে, আমি একটু লিখছি, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেই সমানতা সেটাকে আমরা বলছি মেটামারিজম। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা হয় সেটাকে আমরা বলছি মেটামারিজম। একটু খেয়াল করি, কার্যকরী মূলকের উভয় পাশে, আচ্ছা উভয় পাশে হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা পাশ লাগে আমরা জানি। তো এটা দ্বারা আমাদের বুঝতে হবে যে সমস্ত কার্যকরী মূলক দ্বিযুজি শুধুমাত্র তারাই মেটামারিজম প্রদর্শন করতে পারে। যেমন ROH, অ্যালকোহলের কার্যকরী মূলকটি হচ্ছে একযোজি। ঠিক আছে, একযোজি হওয়ার কারণে এখানে উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা কোনোভাবে পসিবল নয়। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে এমন কিছু কার্যকরী মূলক যাদের দ্বিযুজি অবস্থায় থাকে। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, ROR, এটা হচ্ছে একটা ইথার। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়ার ট্রাই করি, CH3CH2CH2O CH3। আচ্ছা, প্রথম যৌগটির নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মিথক্সিপ্রোপেন। এবার এই যৌগের আমরা আরেকটি সমাণু আনার ট্রাই করি। 4 কার্বন বিশিষ্ট একটি ইথার CH3CH2CH2CH3। একটু আমরা খেয়াল করি, প্রথম যৌগে কার্বন হচ্ছে কতটি? প্রথম যৌগে কার্বন হচ্ছে 1 2 3 4, 4টি। হাইড্রোজেন কতটি? 3 2 5, 7 7 3 হচ্ছে 10 এবং একটি মাত্র অক্সিজেন। এই আণবিক সংকেত বিশিষ্ট আমরা দুটো যৌগ পেয়েছি। খেয়াল করি, আমাদের সংজ্ঞা বলছে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেই সমানতার সৃষ্টি হয় সেটা হচ্ছে মেটামারিজম। প্রথম যৌগে দ্বিযুজি কার্যকরী মূলকের বাম পাশে কার্বন হচ্ছে 3টি, ডান পাশে কার্বন হচ্ছে 1টি। দ্বিতীয় যৌগটিতে আমরা যদি খেয়াল করি, বাম পাশে
কার্বন হচ্ছে 2টি, ডান পাশে কার্বন হচ্ছে 2টি। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা হচ্ছে। ভিন্নতা হওয়ার কারণে যৌগ দুটো আলাদা আলাদা প্রকৃতির হয়। প্রথমটি হচ্ছে মেথক্সি প্রোপেন, দ্বিতীয়টি হচ্ছে ইথক্সি ইথেন। ইথক্সি ইথেন, ঠিক আছে? এদেরকে আমরা বলে থাকি তোমার মেটামারিজম, পরস্পরের মেটামারিজম। একজন আমাকে বলছে, হ্যাঁ সে লিখেছে অরিন সুলতানা লিমা সি 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 ও সি সি সি, এভাবে এক্সাম্পল দিলে হবে কি না? আসলে জৈব যৌগ লেখার সময় কার্বনের যোজনে অবশ্যই 4 ফিল আপ করতে হবে, এটা হচ্ছে দ্রষ্টব্য বিষয়। তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হাইড্রোজেন দেওয়া লাগবে, হাইড্রোজেন দেওয়ার মাধ্যমে আমাদের কার্বনের চতুর্যোজ্যতা ফিল আপ করতে হবে, কারণ জৈব যৌগে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। আচ্ছা, মেটামারিজম থেকে আরো একটা উদাহরণ দেওয়ার ট্রাই করি, দেখি বলো তো দেখি ইথার ছাড়া আর কোন কার্যকরী মূলক দ্বিযুজি আছে? আমি প্রশ্ন ছুড়ে দিলাম, কোন কার্যকরী মূলক দ্বিযুজি ইথার ছাড়া? ইথার বাদে আর কোন কোন কার্যকরী মূলক দ্বিযুজি? হ্যাঁ, নাইম হাসান বলছে কিটুন। ওকে, আমরা কিটুন নিলাম তার আনসারটি। আমরা কিটুন শ্রেণীর দুটো যৌগ লিখব। কিটুন হচ্ছে কার্বনিল গ্রুপযুক্ত একটি যৌগ। কিটুন হচ্ছে কার্বনিল গ্রুপযুক্ত একটি যৌগ যেখানে দ্বিযুজি কার্বনিল কার্বনের উভয় পাশে দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একটা দ্বিযুজি কার্যকরী মূলক। আমরা একটু লেখার ট্রাই করি, CH3 CH2 C ডাবল বন্ড O CH3 CH3 CH2 CH3। আচ্ছা, আমরা একটি যৌগ লিখে ফেললাম, কিটোন শ্রেণীর একটি যৌগ। এখানে 1 2 3 4 5 5টি কার্বন আছে, 5 কার্বন বিশিষ্ট একটি কিটোন লিখলাম, যেখানে 3 নাম্বার পজিশনে কিটোনিক গ্রুপটা অবস্থান করছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে পেন্টান। এটার নাম হবে পেন্টান থ্রিওন। 3 নাম্বার পজিশনে যেহেতু কিটোন গ্রুপটি আছে, আমরা বলি পেন্টান থ্রিওন। এবার আসি, আমরা একটু কনফিগারেশন চেঞ্জ করব। কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিযুজি কার্বনিল কার্বনের বাম পাশে দুটো কার্বন আছে, ডান পাশে দুটো কার্বন আছে। এখন আমি কি করব? এক পাশে একটি কার্বনকে রাখবো আর অপর পাশে 3টি কার্বনকে রাখবো। লিখলাম CH3 C ডাবল বন্ড O CH2 CH2 CH3। আচ্ছা, এখন যৌগটির নাম কি হবে? যৌগটির নাম হবে পেন্টান পেন্টান টুওন। তাহলে দেখতে পাচ্ছি একই আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ শুধুমাত্র কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে পরস্পরের সাথে সমানতা দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা বলতে পারি মেটামারিজম হচ্ছে একটি তোমার সমানতা। এই উদাহরণগুলো তোমরা বইয়ে আরো বেশি পেয়ে যাবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা সর্বশেষ যে সমানতাটি তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম
টটোমারিজম থেকে আসলে বলার তেমন কিছু নেই, তাও একটু বলা ট্রাই করছি। টটোমারিজম সম্পর্কে প্রথম যে কথাটি আসে সেটা হচ্ছে এটি একটি গতিশীল কার্যকরী মূলক সমানতা। গতিশীল কার্যকরী মূলক সমানতা। গতিশীল কার্যকরী মূলক সমানতাকে আমরা বলি টটোমারিজম। একটা উদাহরণ আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা কেন গতিশীল কার্যকরী মূলক সমানতা আমরা খেয়াল করি। প্রথম যে যৌগটি আছে সেটিকে আমরা বলি এটা হচ্ছে প্রোপিন টু অল। প্রোপিন টু অল, প্রথম যৌগটি হচ্ছে প্রোপিন টু অল এবং দ্বিতীয় যৌগটি হচ্ছে একটি কিটোন বা প্রোপানন। এখানে কি হচ্ছে, এখানে একটা গতিশীল কার্যকরী মূলক সমানতা আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? প্রোপিন টু অল স্বতঃস্ফূর্তভাবে প্রোপাননে পরিণত হচ্ছে, অনুরূপভাবে প্রোপানন আবার প্রোপিন টু অলে পরিণত হচ্ছে। এভাবে একটা কার্যকরী মূলক থেকে আরেকটা কার্যকরী মূলকে পরিণত হওয়া এবং বিপরীতভাবে দ্বিতীয় কার্যকরী মূলক থেকে আবার প্রথম কার্যকরী মূলক যুক্ত যোগে পরিণত হওয়ার মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম কাজ করে, বা গতিশীল সাম্যাবস্থা আমরা যেটাকে বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম কাজ করে বা গতিশীল সাম্যাবস্থা কাজ করে। ফলে আমরা ভিন্ন কনফিগারেশন যুক্ত যৌগ দেখতে পাই। একটি হচ্ছে তোমার প্রোপিন টু অল, অপরটি হচ্ছে প্রোপানন। এই যে এভাবে কার্যকরীমূলক রূপান্তরিত হচ্ছে, এটাকে আমরা বলি টটোমারিজম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এখান থেকে আসলে টটোমারিজম থেকে তেমন একটা প্রশ্ন আসে না। আমি আগেই বলে দিয়েছি কার্যকরী মূলক সমানতা এবং অবস্থান সমানতা এই দুটো অংশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর দিকে যাচ্ছি। আমরা দ্বিতীয় ধাপে দেখেছিলাম স্টেরিল সমানতা। স্টেরিল সমানতার দুটো প্রকারভেদ আমি তোমাদেরকে বলেছিলাম। প্রথম প্রকারভেদটি ছিল জ্যামিতিক সমানতা। আমি লিখছি জ্যামিতিক সমানতা। আচ্ছা, জ্যামিতিক সমানতা সম্পর্কে আমাদের জানতে হবে। এর আগে আমরা জানবো হচ্ছে শর্ত, অর্থাৎ কোনো যৌগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য কি কি শর্ত আছে। প্রথম শর্তটি হচ্ছে অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। আচ্ছা, আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে কোন যৌগগুলোর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে আমরা মুখস্থ বলতে পারি। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আচ্ছা, আর কোথায় আছে? প্রতিস্থাপিত অ্যালকিন। অ্যালকিন এবং প্রতিস্থাপিত অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ। অর্থাৎ অ্যালকিন এবং প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করার একটা সম্ভাবনা থাকে। তবে এখানে আরো কিছু শর্ত আছে। 2 নম্বর শর্ত হচ্ছে দ্বিবন্ধন যুক্ত কার্বনে আরো কিছু মূলক থাকবে। দেখো, কার্বন কার্বন যদি একটি দ্বিবন্ধন উপস্থিত থাকে, প্রত্যেক কার্বনের আরো দুটো করে বন্ধন খালি থাকে। এই দুটো বন্ধনে কোন কোন মূলক থাকবে, বা কোন ধরনের মূলক থাকবে সেটারও একটা ধারাবাহিকভাবে সেটারও একটা কথা আমাদের বলা আছে। সেটা আমরা একটু দেখি। বলা হচ্ছে AB C ডাবল বন্ড সি AB হলে প্রদর্শন করতে পারে। AB C ডাবল বন্ড C AB হলে প্রদর্শন করতে পারে। এ দিয়ে কি বোঝাচ্ছি, বি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আরেকটি কনফিগারেশনে দেখাতে পারে, সেটা হচ্ছে AB C ডাবল বন্ড C AD, এভাবেও হতে পারে।
আরেকটি কনফিগারেশনে হতে পারে এ বি সি ডাবল বন্ড সি ডি ই। প্রশ্ন হচ্ছে এখানে এ বি সি ডি এসব কি? এরা হচ্ছে এখানে এ বি সি ডি, এরা হচ্ছে মূলক। কেমন মূলক? এরা হচ্ছে একযোজী মূলক। এটা এমন হতে পারে, এটা CH3 মূলক হতে পারে, এটা Cl হতে পারে, এটা Br হতে পারে, এটা আয়োডিন হতে পারে, এটা হাইড্রোজেন হতে পারে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা বলছি এই কনফিগারেশনে থাকলে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। যেমন আমি একটা উদাহরণ দেখাই। প্রথম যৌগটি অর্থাৎ প্রথম শর্ত অনুযায়ী আমি একটা যৌগ এঁকে ফেলার ট্রাই করছি। কার্বন কার্বন ডাবল বন্ড দিতে হবে। বলা হচ্ছে এখানে এ বি, এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এখানে এ থাকবে, এখানে বি থাকবে। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় পাশে একই ধরনের মূলক থাকবে। যে কোনো এক পাশে দুটো ভিন্ন থাকবে, আবার ভিন্ন দুটি মূলক অপর পাশেও থাকবে। ঠিক আছে, আচ্ছা এটার একটা উৎকৃষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে কি? ধরো আমি এখানে লিখলাম CH3, এখানে লিখলাম হাইড্রোজেন। ডান পাশেও যদি CH3 এবং হাইড্রোজেন থাকে, দ্যাট মিনস বাম পাশে যে দুটো মূলক ছিল সেম দুটো মূলক যদি ডান পাশেও থাকে, তারা কি প্রদর্শন করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এবার আসি, এখান থেকে আরো দুটো বিষয় শেখার আছে। একই ধরনের দুটো মূলক যদি দ্বিবন্ধনের একই পাশে অবস্থান করে, সেটাকে আমরা বলি সিস সমাণু। আর দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই ধরনের দুটো মূলক যদি একই পাশে অবস্থান না করে একটি বিপরীত দিকে ট্রান্সফার হয়ে যায়, কিভাবে হবে? আমরা যে কোনো এক পাশকে ফিক্সড রাখলাম। দেখো ডান পাশে উপরের অংশটাকে আমি নিচে দিলাম, নিচেরটাকে উপরে দিলাম, অর্থাৎ হাইড্রোজেনকে উপরে দিলাম, মিথাইলকে আমরা নিচে দিলাম। তাহলে দেখো একই ধরনের মূলকগুলো কিন্তু আর পাশাপাশি নেই, এরা ট্রান্সফার হয়ে গেছে, কোনাকুনি অবস্থায় আছে। এটাকে আমরা বলি ট্রান্স সমাণু। আচ্ছা, দুই নম্বর কন্ডিশনটা আমরা একটু দেখি। কার্বন কার্বন ডাবল বন্ড, বলা হচ্ছে বাম পাশে থাকবে এ এবং বি, অর্থাৎ দুটো ভিন্নধর্মী মূলক থাকবে। আমি এ এর জন্য লিখলাম ক্লোরিন, বি এর জন্য আমি লিখলাম ব্রোমিন। ডান পাশে আসি, কি আছে? এ এবং ডি, অর্থাৎ বাম পাশেও এ থাকবে, ডান পাশেও এ থাকবে। এ হিসেবে আমি লিখেছিলাম ক্লোরিন, কিন্তু খেয়াল করি আমরা ডান পাশে কিন্তু কোনো বি ছিল না, অর্থাৎ বাম পাশের ব্রোমিনটা আমি ডান পাশে লিখতে পারবো না, এখানে আমাকে অন্য একটা মূলক লিখতে হবে। আমরা ধরো লিখলাম এখানে হচ্ছে CH3 মূলক। এই অবস্থায় যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে, কারণ জ্যামিতিক সমানতার শর্তটি সে মেনে চলছে। ঠিক আছে, এবার আসি, আমাকে একটু আনসার করার ট্রাই করবো সবাই। ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন বা ইথিন কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা? ইথিলিন বা ইথিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা? পেন্সিলা আঁকা ইমরান বলছে করবে, সাব্বির বলছে করবে না, অনেকে বলছে করবে, অনেকে বলছে করবে না। কি বুঝে তারা বলেছে আমি জানি না। আমি একটু ভেঙে লিখার ট্রাই করি, ইথিলিনকে একটু ভেঙে লিখার ট্রাই করি। ইথিলিনে কি ছিল? কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, বাম পাশে দুটো হাইড্রোজেন ছিল, এভাবে ডান পাশেও দুটো হাইড্রোজেন ছিল। আচ্ছা, এই যৌগটাকে আমি যদি ঘূর্ণনটা পরিবর্তন করি, অর্থাৎ উপরের পার্টটাকে আমি যদি নিচে দিই এবং নিচের পার্টটাকে যদি উপরে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে কনফিগারেশন, যে স্ট্রাকচার, সে স্ট্রাকচার থেকে যায়। কারণ উপরের একটা হাইড্রোজেনকে নিচে দিলেও হাইড্রোজেন থাকে, নিচেরটা উপরে তুললেও হাইড্রোজেন থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা অনেক এভাবে বলতে পারি চাইলে, এ এ কার্বন ডাবল বন্ড কার্বন এ এ, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের
সাথে যুক্ত চারটি মূলক যদি একই হয় সেক্ষেত্রে তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইথিলিনে হাইড্রোজেনগুলো দেখো, খেয়াল করো, বাম পাশে দুটো হাইড্রোজেন আছে, ডান পাশে দুটো হাইড্রোজেন আছে। চারটি হাতে যদি একই ধরনের মূলক থাকে সে অবস্থায় জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে না। এবার আমাকে একটু বলা ট্রাই করবা যে কার্বন কার্বন ডাবল বন্ড, ব্রোমিন ব্রোমিন, এদিকে হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন, এই যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। অনেকে বলছে দ্বিবন্ধন আছে তাই করবে। আমি বলেছিলাম প্রথম শর্ত কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, কিন্তু এই প্রথম শর্তটাকে সত্যায়িত করার জন্য আরো 3টি শর্ত আমি এখানে যুক্ত করেছি। এই 3টি শর্তের দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেকে বলছে করবে না, অনেকে বলছে করবে। দেখো আমি একটু সহজ করে দিই তোমাদের জন্য বিষয়টা। সেটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে দুটো মূলক যদি একই হয়, দেখো দুটো একই মূলক আছে, যদি দুটো একই মূলক হয় সেক্ষেত্রে যৌগটি কি করবে না, কোনো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। দুটো কথা লিখে রাখো যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের, আমি বলছি তোমরা লিখো, দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুটো মূলক, যে কোনো দুটো মূলক, যে কোনো এক পাশের দুটো মূলক যদি একই হয় অথবা চারটি মূলকই যদি একই হয় সেক্ষেত্রে যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আমি কি বললাম, যে কোনো এক পাশের দুটো, যে কোনো এক পাশের দুটো কিংবা চারটি মূলক একই হলে প্রদর্শন করবে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, সর্বশেষ অংশটি হচ্ছে আমাদের আলোক সমানতা। আলোক সমানতা আমি লিখছি, আলোক সমানতা কারা প্রদর্শন করবে। মাথায় রাখতে হবে যে সমস্ত যৌগ আলোক সক্রিয় বা যে সমস্ত যৌগ একবর্ণী আলোর উপস্থিতিতে তার কনফিগারেশনটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে, ঘূর্ণন দেখাতে পারে। একবর্ণী আলোর উপস্থিতিতে যে সমস্ত যৌগ ঘূর্ণন প্রদর্শন করতে পারে তারা আলোক সমানতা প্রদর্শন করে। তাহলে আমরা লিখব আলোক সক্রিয় যৌগসমূহ কি করতে পারে, আলোক সমানতা প্রদর্শন করতে পারে। প্রশ্ন হচ্ছে আলোক সক্রিয় যৌগ কারা। আলোক সক্রিয় যৌগ কারা, যে সমস্ত যৌগে কাইরাল কার্বন থাকবে সেই যৌগগুলোকে আমরা বলি আলোক সক্রিয় যৌগ। ঠিক আছে, এবার আসি কাইরাল কার্বন কি। কাইরাল কার্বন হচ্ছে জৈব যৌগের বা জৈব যৌগস্থিত এমন একটি কার্বন যে কার্বনের 4টি যোজনীতে 4টি ভিন্ন ভিন্ন মূলক থাকে। আবার বলছি, এমন একটি কার্বন যে কার্বনের 4টি যোজনীতে 4টি ভিন্ন ভিন্ন মূলক থাকে, সেই কার্বনকে আমরা বলছি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এই কাইরাল কার্বন যুক্ত যৌগগুলো কি করতে পারে, আলোক সমানতা প্রদর্শন করতে পারে। কাইরাল কার্বনকে আমরা স্টার সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে সিস সমানতায় যে একই পাশে থাকে, একজন আমাকে বলছে, আমি তাকে দেখাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধন, সে আমাকে বলছে সিস সমানতায় যে একই থাকে। দেখো ভাইয়া, আমি তোমাকে একটু বুঝাই। এটা হচ্ছে সিস সমানুর একটি উদাহরণ। তুমি বলছো এই দুটো একই আছে, তাহলে তো সমানতা প্রদর্শন করবে। হ্যাঁ, অবশ্যই প্রদর্শন করবে। আমি একই পাশে বলতে বুঝিয়েছি এই কার্বন বরাবর, ঠিক আছে, কার্বন বরাবর। খেয়াল করি আমরা, কার্বন বরাবর এই কার্বনের দুটো বন্ধনে যদি একই ধরনের মূলক থাকে, অর্থাৎ এই কার্বনটিতে যদি দুটো মিথাইল গ্রুপ থাকতো, এখানেও একটি মিথাইল গ্রুপ, পরেরটিতেও যদি মিথাইল গ্রুপ থাকতো, সেক্ষেত্রে যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতো না। ঠিক আছে, আমি একই পাশে বলতে বুঝিয়েছি প্রত্যেকটি কার্বনের একই পাশে। আচ্ছা, এবার আসি একটু উদাহরণের মাধ্যমে দেখার ট্রাই করি। COOH HOH HOH এবং সর্বশেষ হচ্ছে COOH। যৌগটির নাম কি? যৌগটির নাম হচ্ছে তোমার মেসোটার্টারিক অ্যাসিড। আমি লিখছি মেসোটার্টারিক অ্যাসিড। অ্যাসিড। আচ্ছা, যৌগটি কি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। উদ্দীপকের যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে কিনা, একটা প্রশ্ন হতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের যৌগটিতে কতটি কাইরাল কার্বন আছে। উদ্দীপকের যৌগটিতে কতটি কাইরাল কার্বন আছে, এভাবেও হতে পারে। অথবা আরো একভাবে প্রশ্ন আসতে পারে, উদ্দীপকের যৌগটিতে কতটি আলোক সমানতা হতে পারে, বা উদ্দীপকের যৌগটির জন্য কতটি আলোক সমানো সম্ভব। 3 ভাবে প্রশ্ন হতে পারে। আমরা এখন দেখি এখানে আসলে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন আছে কিনা। দেখা যাক, প্রথম কার্বনে আমরা দেখতে পাচ্ছি তার একটি যোজনীতে, প্রথম কার্বনের একটি যোজনীতে কে আছে। আমি প্রত্যেকটা কার্বনকে একটু আলাদা করে দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। 4টি কার্বন আছে। প্রথম কার্বন এবং দ্বিতীয় কার্বন কোনোভাবেই কাইরাল কার্বন হতে পারে না। কেন হতে পারে না? কারণ একটা কার্বনের সাথে একটা কার্বক্সিল গ্রুপ যুক্ত আছে। কার্বক্সিল গ্রুপকে আমরা যদি একটু ভেঙে লিখি, তাহলে কিভাবে লেখা যায়? COOH, অনেকটা এভাবে লেখা যায়। দেখতে পাচ্ছি দুটো বন্ধনে হাইড্রোজেন আছে, দুটো বন্ধনেই হাইড্রোজেন আছে। আমি বলেছি 4টি বন্ধনে 4টি ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটো বন্ধনেই একই মূলক আছে, অক্সিজেন মূলক আছে। সো প্রথম কার্বনটি কাইরাল কার্বন হতে পারে না। এবার আসি দ্বিতীয় কার্বনটি কি কাইরাল কার্বন হতে পারে কিনা। দ্বিতীয় কার্বনে একটু খেয়াল করি। এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের এক হাতে COOH মূলক যুক্ত আছে, এক হাতে হাইড্রোজেন যুক্ত আছে, আরেক হাতে OH যুক্ত আছে, এবং আরেকটা হাতে বিশাল এই গ্রুপটা যুক্ত আছে। এটাকে আমরা A বলতে পারি, B বলতে পারি, C বলতে পারি, D বলতে পারি। তাহলে মাঝখানের কার্বনটিতে দেখতে পাচ্ছি 4টি যোজনীতে 4টি ভিন্ন ভিন্ন মূলক উপস্থিত আছে। সো যৌগটিতে কাইরাল কার্বন আছে। কতটি কাইরাল কার্বন আছে? আমরা ইতিমধ্যে একটি কাইরাল কার্বনের খোঁজ পেলাম। এবার আসি আর কোনো কাইরাল কার্বন আছে কিনা। তৃতীয় কার্বনটিতে আমরা একটু খেয়াল করি। তৃতীয় কার্বনটিতে একটু খেয়াল করা যাক। তৃতীয় কার্বনের একটি যোজনীতে আমরা দেখতে পাচ্ছি একটি OH গ্রুপ আছে, আরেকটি যোজনীতে দেখতে পাচ্ছি একটি হাইড্রোজেন আছে, একটি যোজনীতে দেখতে পাচ্ছি আমরা একটি COOH গ্রুপ আছে, এবং আরেকটি যোজনীতে বিশাল একটি গ্রুপ যুক্ত আছে। সো দেখতে পাচ্ছি 3 নাম্বার কার্বনটিতেও কি আছে? কাইরাল কার্বন আছে। সো আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে মেসোটার্টারিক অ্যাসিডে 2টি কাইরাল কার্বন আছে, 2টি কাইরাল কার্বন আছে, 2টো কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থেকে খুব সহজে আলোক সমাণুর সংখ্যা নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? আমরা মাথায় রাখবো, আলোক সমাণুর সংখ্যা
আলোক সমাণুর সংখ্যা হচ্ছে 2n, যেখানে n হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা, এখানে 2 কত হবে, 2 হবে, কারণ এখানে কাইরাল কার্বন আছে দুইটি। তাহলে টোটাল আলোক সমাণুর সংখ্যা হবে 4টি। আমরা বলতে পারি মেসো টার্টারিক অ্যাসিড 4টি আলোক সমাণুতা প্রদর্শন করতে পারবে। তোমরা কি বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে, তারপর আমি একটি নতুন টপিকের দিকে যাব। আর আমরা যারা রিয়েল স্টুডেন্ট শিখতে এসেছি, আমরা কোনোভাবেই নিজেদের মধ্যে কথা বলবো না, আমরা ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করব, যাতে করে আমরা কিছু নিয়ে যেতে পারি। টু টু দি পাওয়ার n এর ব্যাপার বলেন। আমি বলেছি আলোক সমানতা নির্ণয়ের একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে 2n, যেখানে n হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা। মেসো টার্টারিক অ্যাসিডের জন্য আমি কাইরাল কার্বন পেলাম 2টি, সুতরাং আলোক সমাণুর সংখ্যা হবে 2 অর্থাৎ হবে 4টি। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা নতুন একটি টপিকে চলে যাব, সেটা হচ্ছে অ্যালকেন সম্পর্কে কথা বলবো আমরা। অ্যালকেন থেকে আসলে তেমন একটা প্রশ্ন হয় না, খুবই সহজ একটি টপিক, তাও আমি কিছু বিক্রিয়া দেখানোর ট্রাই করছি। অ্যালকেনকে আমরা বলে থাকি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেনকে আসলে আমি কি পড়িয়েছিলাম স্বপ্নপূরণে, কি আমি অ্যালকেন পড়িয়েছিলাম কিনা আমাকে একটু ইনফর্ম করো। না ভাইয়া, ফাতেমা জানিয়েছে যে পড়ায়নি, তাহলে আমি অ্যালকেন থেকেই শুরু করছি। অ্যালকেনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেনে সবকটি কার্বন sp3 সংকরিত অবস্থায় থাকে। বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। আর অ্যালকেন সমূহের মধ্যে প্রথম 4টি সদস্য অর্থাৎ কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 4 পর্যন্ত, তাদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়। কার্বন সংখ্যা 5 থেকে কার্বন সংখ্যা 17 পর্যন্ত যৌগগুলো হচ্ছে ভৌত অবস্থার দিক থেকে তরল, এবং কার্বন সংখ্যা 18 থেকে উপরের দিকে যদি আমরা যেতে থাকি, আমরা যে অ্যালকেন সমূহ পাবো তাদের ভৌত অবস্থা হবে কঠিন। তাহলে 3 ধরনের ভৌত অবস্থা যুক্ত আমরা অ্যালকেন পেতে পারি। 3 ধরনের ভৌত অবস্থা যুক্ত আমরা অ্যালকেন পেতে পারি। আচ্ছা, এবার আসি আমরা অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে পারি। অ্যালকেনের প্রস্তুত বিক্রিয়া সম্পর্কে আমরা একটু জানবো। অ্যালকেনের প্রস্তুতি, অনেকগুলো উপায়ে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। প্রথম যে প্রক্রিয়ায় আমরা অ্যালকেন প্রস্তুত করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ RCOONA, এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এখানে আর হচ্ছে একটি অ্যালকাইল গ্রুপ, আমরা এখানে আর এর বদলে যদি মিথাইল লিখি তাহলে হয়ে যাবে সোডিয়াম ইথানয়েট। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমি যদি সোডা লাইম সহ উত্তপ্ত করতে পারি। সোডা লাইম কি ভাইয়া? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। সোডা লাইম সহ যদি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো অ্যালকেন। ঠিক আছে, এই প্রাপ্ত অ্যালকেনে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা কমে যাচ্ছে।
কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, কারণ বাম পাশে কার্বন ছিল 2, ডান পাশে কার্বন হচ্ছে 1। যেহেতু কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, এটাকে আমরা বলতে পারি ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। দ্বিতীয় প্রসেস আমরা এখন দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। যে কোনো অ্যালকাইল হ্যালাইড আমি নিলাম, ধরো আমি নিলাম হচ্ছে CH3CH2Cl বা ইথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে আমরা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া দিব এবং এখানে আমরা ইথার ব্যবহার করতে হবে, ইথার ব্যবহার করতে হবে, ঠিক আছে। যদি আমরা শুষ্ক ইথার ব্যবহার করি বা ড্রাই ইথার ব্যবহার করি, অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া আমরা পেয়ে যাব অ্যালকেন। কি পাবো? অ্যালকেন। এবং এই অ্যালকেনেরও একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি যত কার্বনের অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করবা, ঠিক তার ডাবল কার্বনের অ্যালকেন প্রস্তুত হবে। আমি 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করেছি বিদায় আমি যে অ্যালকেন পাবো, সে অ্যালকেনে কার্বন সংখ্যা হবে 4। তো এটাকে আমরা বলতে পারি কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি, বা আর একটু সুন্দর করে বললে এটাকে আমরা বলতে পারি আরোহ পদ্ধতি। আরোহ পদ্ধতি বা কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি। আচ্ছা, এটার নাম হচ্ছে ওটস বিক্রিয়া। ওটস বিক্রিয়া, বিজ্ঞানী ওটস এই বিক্রিয়াটি প্রদান করেছেন বিদায় এটার নাম হচ্ছে ওটস বিক্রিয়া। ওটস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথানীয় মাধ্যমে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া দেওয়া হয়, ফলে আমরা পেয়ে যাই অ্যালকেন। আমি যদি 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করতাম, কি হতো? 6 কার্বনের অ্যালকেন পেতাম, ঠিক আছে। এবার আমরা তৃতীয় একটি প্রসেস দেখব, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। প্রথমে বলে রাখি গ্রিগনার্ড বিকারক কি, যারা গত ক্লাসটি ভালোভাবে করেছিলে তারা জানো। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলে থাকি গ্রিগনার্ড বিকারক। যে কোনো একটি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আমি নিলাম, ধরো CH3CH2MgCl। ভাইয়া এই যৌগটির নাম কি হবে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখানে অ্যালকাইল গ্রুপ হিসেবে আছে ইথাইল, তাহলে হবে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে আমরা বলি গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারককে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, সহজ কথায় যদি বলি, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাথে যদি পানির বিক্রিয়া দেওয়া হয়, তাহলে আমরা পাবো অ্যালকেন। কি পাবো? অ্যালকেন পাবো। এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। মাঝে মধ্যে প্রশ্ন আসে, খুব সহজ যখন প্রশ্ন হয় তখন জিজ্ঞেস করা হবে নিচের কোনটি গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল গ্রুপের সাথে একটি ম্যাগনেসিয়াম এবং একটি হ্যালোজেন যদি তুমি দেখো, তাহলে বলবা এটি হচ্ছে একটি গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন কিভাবে তৈরি করতে হয় সেটা আমি গত লেকচারে পড়িয়েছি। যারা গত ক্লাসটি করনি তারা কাইন্ডলি গ্রুপ থেকে গত ক্লাসটি দেখে ফেলবে অফলাইনে থেকে। আচ্ছা, আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা ক্লাস চলা অবস্থায় নিজেদের মধ্যে কোনো রকমের কথাবার্তা বলবা না, ঠিক আছে? কারণ স্টুডেন্টরা খুব বেশি পোলাইট হতে হয়, তো আমরা আমাদের সেই স্থানটা ধরে রাখবো ইনশাল্লাহ। তো আমরা এমন কিছু করব না যেটার কারণে ভাইয়ারা আমাদেরকে খারাপ মনে করতে পারে, ঠিক আছে? আচ্ছা, গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে প্রস্তুত করতে হবে? গ্রিগনার্ড বিকারকের সাথে আমি যদি পানির বিক্রিয়া দিই, তাহলে প্রস্তুত হবে অ্যালকেন। এরপর একটি উপায় আছে, সেটা হচ্ছে ক্লিম্যানসন বিজারণ বিক্রিয়া। মাঝে মধ্যে কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করতে হয়।
কার্বনিল যৌগ আমরা নিশ্চয়ই চিনি। অ্যালডিহাইড এবং কিটোনকে সমন্বিতভাবে আমরা বলি কার্বনিল যৌগ। আমি একটা কার্বনিল যৌগ লিখছি CH3CHO। এই যৌগটির নাম হচ্ছে ইথানেল বা অ্যাসিটালডিহাইড। ইথানেল বা অ্যাসিটালডিহাইড এই যৌগটিকে আমরা যদি বিজারিত করতে পারি, এই যৌগটিকে আমরা যদি বিজারিত করতে পারি তাহলে আমরা পাবো অ্যালকেন। কোন ধরনের বিজারণ করতে হবে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি ব্যবহার করা হয়? জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করা হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যে বিজারণে ব্যবহার করা হবে সেটাকে আমরা বলি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে কার্বনিল যৌগ তথা অ্যাসিটালডিহাইডকে বিজারণ করা হলে আমরা পাবো অ্যালকেন। যত কার্বনের অ্যালডিহাইড থাকবে ঠিক তত কার্বনের আমরা অ্যালকেন পেয়ে যাব। পার্শ্বীয় শিকল দেখালে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই পার্শ্বীয় শিকল দেখাবো, একটু পরে দেখাচ্ছি বিক্রিয়া গেলে কিভাবে পার্শ্বীয় শিকল হলে কি হবে। কারণ প্রস্তুত বিক্রিয়াগুলো আসলে অত জটিল করতে হয় না, তুমি যদি সরলটা শিখে ফেলো জটিলটা প্র্যাকটিস করতে পারবে। এটাকে আমরা বলি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, ক্লিমেনসন বিজারণ। তো এই ওয়েগুলোতে আমরা চাইলে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আরো কিছু ওয়ে আছে, যেমন অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। যে কোনো একটি অ্যালকিন, ধরো আমি ইথিলিন নিলাম, ইথিলিনের সাথে আমরা যদি হাইড্রোজিনেশন করি, হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন যুক্ত করা, প্রভাবকীয় হাইড্রোজিনেশন, নিকেল প্রভাবক ব্যবহার করতে হবে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজিনেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করতে পারে। এটাকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতির প্রক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি একটু বলি প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে অ্যালকেন সমূহের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই পর্যায়ে আমরা চলে যাব অ্যালকিনে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো কমেন্ট বক্সে, আমি অবশ্যই সেটার আনসার দেওয়ার ট্রাই করব। আচ্ছা, আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি কিভাবে দেখি। অ্যালকিন, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান তাদেরকে আমরা বলি অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে প্রথম কথা। অ্যালকিনে কার্বনের সংকরায়ন হবে sp2 সংকরায়ন, বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি এবং শেপ হবে ত্রিভুজাকার। ঠিক আছে। আচ্ছা, অ্যালকিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেটা এখন দেখব। প্রস্তুত প্রণালী, তবে প্রস্তুত প্রণালীর চেয়েও অ্যালকিনের বিক্রিয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ, তো তাও দু একটি দেখাই। একটি প্রস্তুত প্রণালী খুবই প্রসিদ্ধ, পরীক্ষায় বেশি বেশি আসে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। অ্যালকাইল হ্যালাইড থেকে CH3CH2Cl, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। তোমাদের যদি জটিল করতে ইচ্ছা হয় আরো জটিল করতে পারো, তবে পরীক্ষার জন্য আমি বলে দিচ্ছি 3 থেকে 4 কার্বন বিশিষ্ট যৌগের বাইরে দেখার দরকার নেই। সেটা অ্যালকিন হোক, সেটা অ্যালকিন হোক, সেটা অ্যালকাইল হ্যালাইড হোক, সেটা অ্যালকোহল হোক, কিংবা সেটা অ্যালডিহাইড কিটোন হোক, অথবা সেটা কার্বক্সিলিক অ্যাসিড হোক, 3 থেকে 4 কার্বনের উপরে আসলে দেখার দরকার নেই। কারণ বিগত বছরগুলো বলছে 3 থেকে 4 কার্বনের বেশি কার্বনযুক্ত যৌগগুলো পরীক্ষায় তেমন একটা আসে না। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হতে হবে অ্যালকোহলিক। কি হতে হবে? অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা বিক্রিয়া দিই
তাহলে আমরা পাবো হচ্ছে অ্যালকিন। আমরা পাবো হচ্ছে অ্যালকিন। এখানে একটা টুইস্ট দেখায় সবার জন্য, খেয়াল করি। CH3CH2Cl, এটার সাথে আমি পুনরায় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। তবে এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক না হয়ে হবে অ্যাকোয়াস। অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে আমরা পাবো হচ্ছে তোমার অ্যালকোহল CH3CH2OH। তাহলে এই দুটো বিক্রিয়া আমরা একই সাথে মনে রাখতে হবে। তাহলে 4 কার্বন দিয়ে করেন, অবশ্যই 4 কার্বন দিয়ে করার ট্রাই করব এরপর থেকেই। প্রথম বিক্রিয়া আমরা দেখেছি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে অ্যালকিন। একই অ্যালকাইল হ্যালাইডের সাথে একই সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি, শুধুমাত্র শর্তে একটু পরিবর্তন এনেছি। পরিবর্তনটা কি? পরিবর্তন হচ্ছে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করে আমি ব্যবহার করলাম অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ব্যবহার করলাম, উৎপাদটা তখন হয়ে যাবে অ্যালকোহল। তাহলে এই দুটো বিষয় আমরা একই সাথে মনে রাখতে পারি। এটা হচ্ছে অ্যালকোহলের একটি প্রস্তুত প্রণালী। তাহলে অ্যালকিনের প্রস্তুত প্রণালীর সাথে আমরা অ্যালকোহলেরও একটি প্রস্তুত প্রণালী শিখে ফেললাম। এবার আসি আমরা আর কোন উপায়ে অ্যালকিন প্রস্তুত করতে পারি। আমরা চাইলে অ্যালকোহল থেকেও অ্যালকিন প্রস্তুত করতে পারি। যেহেতু আমাকে একজন অনুরোধ করেছে 4 কার্বন দিয়ে দেখাতে, তাহলে আমি 4 কার্বন দিয়ে দেখাচ্ছি। CH3CH2CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। এই অ্যালকোহল থেকে আমাদের বানাতে হবে একটা অ্যালকিন। আমি একটু লজিক্যালি দেখানোর ট্রাই করছি, তোমরা একটু খেয়াল করবা। আমরা বানাতে হবে একটা অ্যালকিন CH3CH2CH ডাবল বন্ড CH2। দেখো, বাম পাশের যৌগটি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল, অপরদিকে ডান পাশের যৌগটি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন। 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল থেকে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন বানাতে হবে। কিভাবে বানাবো? খুব সহজ। আমরা যদি একটু ক্যালকুলেশন করি বিষয়টা আমাদের নজরে আসতে পারে। খেয়াল করি, প্রথম যৌগে কার্বন আছে 4টি, হাইড্রোজেন আছে 10টি, অক্সিজেন আছে 1টি। দ্বিতীয় যৌগটিতে খেয়াল করো, অর্থাৎ অ্যালকিনে কার্বন আছে 4টি, হাইড্রোজেন আছে 8টি, অক্সিজেন আছে 0টি। তাহলে এই দুটো যৌগের মধ্যে আমি যদি একটু খেয়াল করি, কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 2টো হাইড্রোজেন বেশি আছে এবং 1টি অক্সিজেন বেশি আছে। অর্থাৎ লজিক আমাদেরকে বলছে আমি যদি অ্যালকোহল থেকে 1 অণু পানি বের করে দিতে পারি তাহলে আমি অ্যালকিন পাবো। খুবই সিম্পল। আমি পানিটা বের করব, পানিটা বের করে দিলাম। অ্যালকোহল থেকে পানি বের করার কারণে আমি পেয়ে গেলাম হচ্ছে একটা অ্যালকিন। আচ্ছা, পানি বের কিভাবে করতে হবে? পানি বের করার জন্য আমি ব্যবহার করব নিরোধক সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবং 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যদি 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিরোধক সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলকে নিরোধন করা হয় তাহলে আমরা পাবো অ্যালকিন। সেম কাজটা আমরা অন্য একটি নিরোধকের মাধ্যমে করতে পারি, CH3CH2OH। এটা হচ্ছে একটা অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এই অ্যালকোহলকে আমি যদি অ্যালুমিনা প্রভাবক ব্যবহার করি, Al2O3। অ্যালুমিনা হচ্ছে একটি নিরোধক পদার্থ। অ্যালুমিনারও এমন একটি গুণ আছে যার কারণে সে অ্যালকোহল থেকে পানি বের করে ফেলতে পারে। এই অ্যালকোহল থেকে যদি 1 মোল পানি বের করে ফেলা হয়, যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তোমরা ক্যালকুলেশন করলে বিষয়টি বুঝতে পারবে। সো আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে অ্যালকোহলের নিরোধনে অ্যালকিন তৈরি হয়। অ্যালকোহলের নিরোধনে বা ডিহাইড্রেশনে অ্যালকিন তৈরি হয়। এবার আসি, আমরা কিছু বিক্রিয়া জানবো, অ্যালকিনের কিছু রাসায়নিক বিক্রিয়া জানবো। রাসায়নিক বিক্রিয়া।
একটা রাসায়নিক বিক্রিয়া আমরা এই অংশ থেকে শিখে ফেলতে পারি। কিভাবে শিখে ফেলতে পারি খেয়াল করি। বিক্রিয়াটির নাম হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকিনে পানি সংযোজন, অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া। খেয়াল করি, আমরা অ্যালকোহল থেকে পানি বের করে দিলে যদি অ্যালকিন হয়, তাহলে আমরা বলতে পারি অ্যালকিনের সাথে কোনো কারণে পানি যুক্ত করা হলে আবার অ্যালকোহল ফেরত আসবে। আবার বলছি, অ্যালকোহল থেকে পানি বের করলে যদি অ্যালকিন তৈরি হয়, অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। সেম কাজটা আমরা এখন এখানে করব। আমরা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিয়ে নিলাম। এই অ্যালকিনের সাথে আমি যদি এখন পানি যুক্ত করি, এখানেও আমরা সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে ব্যবহার করব, তবে টেম্পারেচারটা একটু চেঞ্জ হবে। যখন আমরা পানি অপসারণ করেছিলাম তখন টেম্পারেচার ছিল 160 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যখন আমরা পানি যুক্ত করছি তখন টেম্পারেচার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে আমরা পাবো একটা অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, বা যেটাকে আমরা বলি প্রোপানল। তোমরা স্ক্রিনটা একটু বড় করে দেখো। কমেন্ট সেকশনটা তোমাদের দেখাটা অত বেশি জরুরি না, কমেন্ট সেকশন আমারই দেখতে হবে। তোমরা কমেন্ট সেকশনটা বাদ দিয়ে স্ক্রিনটাকে একটু রোটেট করে দেখো, তাহলে লেখাগুলো আরো ক্লিয়ার দেখতে পাবে। এখন কয়টা বাজে? শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আপনি কয়টায় কথা বলবেন? কয়টায় কথা বলবেন? আজকে আচ্ছা, আমি টাইম এখন শেষ করে দেবো। আচ্ছা, সব আচ্ছা, সবার জন্য একটি ঘোষণা, সেটা হচ্ছে 8টায় আমাদের লিমন ভাই তোমাদের সাথে কথা বলার ঘোষণা ছিল, তবে আমাদের আসলে নিজেদের মধ্যে যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে, মানে উনি আমাকে আসলে আগে থেকে ইনফর্ম করতে পারেননি, বা আমি ওনার কাছ থেকে ইনফরমেশনটা পাইনি ঠিক মতো। সেক্ষেত্রে আমাদের একটু মিস্টেক হয়েছে। তো ভাই এক্ষেত্রে 10টায় তোমাদের সাথে কথা বলবে, এই বিষয়টি আমি তোমাদেরকে জানালাম। তাহলে আমরা অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়াটা জেনে ফেললাম। এবার আসি আমাদের দ্বিতীয় বিক্রিয়া। একজন বলছে, আর একটু যদি বলি, আবার বলছি, অ্যালকিনের সাথে পানি যুক্ত করা হলে অ্যালকোহল তৈরি হয়। অ্যালকিনের সাথে পানি যুক্ত করা হলে অ্যালকোহল তৈরি হতে পারে। আচ্ছা, এবার আসি একটি বিক্রিয়া, ওজোনাইলাইসিস বিক্রিয়া বা ওজনীকরণ বিক্রিয়া। অ্যালকিনের সাথে ওজোন সংযুক্ত করা হলে কি হবে আমরা একটু দেখি। আমরা যে কোনো একটা অ্যালকিন নিলাম, CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন। অ্যালকিনের সাথে আমরা যদি ওজনের বিক্রিয়া দিই তাহলে কি হবে? ওজনের বিক্রিয়া দেওয়ার জন্য দরকার হয় কার্বন টেট্রাক্লোরাইড। অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় প্রথমত একটি ওজোনাইট যৌগ তৈরি হয়। ওজোনাইট যৌগটি কিভাবে লিখবে? ওজোনাইট যৌগটি লেখার একটা টেকনিক আমি তোমাদেরকে শেখাচ্ছি। বাম পাশে যেভাবে আছে সেভাবে ডান পাশে আমরা অ্যালকিনটি প্রথমে লিখে ফেলবো। যদিও বা পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ নয়, তবুও এভাবে হলে বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখতেই সুবিধা হবে। এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, যৌগটি দেখে আমি হুবহু ওই জায়গায় লিখে ফেললাম, শুধুমাত্র দ্বিবন্ধনটি দিলাম না।
দ্বিবন্ধনের জায়গায় আমরা কি করব, একটি কুঁড়ে ঘর তৈরি করব। কিভাবে করব? আমরা জানি ওজোনে কয়টি অক্সিজেন থাকে? 3টি অক্সিজেন থাকে। 3টি অক্সিজেনকে আমরা যদি এভাবে সংযুক্ত করে দিই, তাহলে আমরা এরকম একটি স্ট্রাকচার দেখতে পাই। এটাকে বলা হয় ওজোনাইট স্ট্রাকচার। এই ওজোনাইট স্ট্রাকচারটাকে আমরা যদি এখন জিঙ্ক সহ উত্তপ্ত করি তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো অক্সিজেন বরাবর বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। এভাবে ভেঙে যাবে, এভাবে ভেঙে যাবে, এভাবে ভেঙে যাবে। 3টা পার্ট হলো 1 2 3। প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালডিহাইড আসছে CH3CHO। দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি আরো একটি অ্যালডিহাইড এসেছে HCHO, এবং তৃতীয় পার্টে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক অক্সাইড তৈরি হবে। অর্থাৎ যে জিঙ্কটা আমি ব্যবহার করেছিলাম সে অবশিষ্ট একটি অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড গঠন করবে। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে অ্যালকিনকে ওজোনোলাইসিস করা হলে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালকিনকে ওজোনোলাইসিস করা হলে অ্যালডিহাইড তৈরি হয়। এবার আসি, আমাদের কিছু পরীক্ষা আছে অ্যালকিনের। একটা বিক্রিয়া তোমাদেরকে দেখানো দরকার। তোমরা মার্কোনিকভ নিয়ম বলে একটি কথা পড়েছিলে, সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ার একটা কৌশল, যেটাকে আমরা বলেছিলাম মার্কোনিকভ নিয়ম। আমি লিখছি মার্কোনিকভ নিয়ম বা মার্কোনিকভ রুলস। এই রুলস বলছে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক অংশটি বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হয়। কিছুই বুঝি নাই, আমি একটা উদাহরণ দিলেই আশা করি বুঝতে পারবে। এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। কেন অপ্রতিসম অ্যালকিন? কারণ দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ে হাইড্রোজেন সংখ্যা সমান নয়। এই কার্বনটিতে হাইড্রোজেন আছে 2টি, মাঝখানের কার্বনে হাইড্রোজেন আছে 1টি। সো এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে আমি কি করব, একটা অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া দিব। ফলে এখানে একটা সংযোজন বিক্রিয়া হবে এবং যুত যৌগ তৈরি করবে। কিভাবে যুত যৌগ তৈরি হয়? যুত যৌগের কৌশলটা একটু মাথায় রাখবো। আমরা অ্যালকিনটা দেখে দেখি হুবহু লিখে ফেললাম। যুত যৌগ বা সংযোজন যৌগে বা সংযোজন বিক্রিয়ায় পাই বন্ধন ভেঙে যায় এবং সিগমা বন্ধন তৈরি হয়। পাই বন্ধনটি ভেঙে যাবে, 2টো সিগমা বন্ধন তৈরি হবে। 2টো সিগমা বন্ধনের মধ্যে দেখতে পাচ্ছি 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে বেশি, মাঝখানের কার্বনে বা 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন আছে কম। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে আমরা বিকারকের হাইড্রোজেনকে যুক্ত করব। যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে আমরা বিকারকের ঋণাত্মক অংশ বা ব্রোমিনকে যুক্ত করব। এই যে নিয়ম, এটাকে বলা হয় মার্কোনিকভ নিয়ম, যেটাকে আমরা অনেক সময় তেলামাতায় তেল নীতি বলে থাকি। কেন তেলামাতায় তেল বলছি? কারণ অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন আগে থেকে বেশি ছিল সেই কার্বনে আরো বেশি হাইড্রোজেন দেয়া হচ্ছে, সেজন্য এটাকে আমরা তেলামাতায় তেল নীতি বলি। একজন আমাকে বলছে HBr কেন অপ্রতিসম বিকারক? HBr কেন অপ্রতিসম বিকারক? খেয়াল করি, ক্লোরিন, ব্রোমিন এরা হচ্ছে প্রতিসম বিকারক। কেন প্রতিসম বিকারক? ক্লোরিনকে যদি আমরা একটু ভেঙে লিখি এভাবে পাই, অর্থাৎ সমযোজী বন্ধনযুক্ত 2টো মৌল যদি একই হয় তখন আমরা সেটাকে বলি প্রতিসম বিকারক। আর বন্ধনযুক্ত দুটো মৌল যদি ভিন্ন হয় তখন আমরা সেটাকে বলি অপ্রতিসম বিকারক। আরো সহজ করে বলতে পারি যে একটা যৌগকে আমি ঠিক মাঝখানে যদি দ্বিখণ্ডিত করে ফেলি, দেখো ক্লোরিনের ক্ষেত্রে বাম পাশে যা ডান পাশেও তা, কিন্তু HBr কে যদি দ্বিখণ্ডিত করি তাহলে দেখতে পাচ্ছি বাম পাশে একরকম দেখতে, ডান পাশে অন্যরকম, অপ্রতিসম। ঠিক আছে, একটা আরেকটার মতো দেখতে নয়।
আচ্ছা, এই নিয়মটা বিপরীতভাবেও ঘটতে পারে। কেমন ভাবে ঘটতে পারে দেখাচ্ছি। CH3CH ডাবল বন্ড CH2 HBr, HBr বিক্রিয়া করলে সেম কাজটা এখানে হবে, এখানে একটু চেঞ্জ আসবে। যদি আমরা এক্সট্রা একটা প্রভাবক ব্যবহার করি, জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইড যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমরা দেখব এখানে বিপরীত ঘটনা ঘটবে। কি হবে? আমরা দেখতে পাবো কম সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে এবং বেশি সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বনে ব্রোমিন যুক্ত হবে। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়েছিল, কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করার কারণে বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন কম সেই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়। এই নিয়মটাকে আমরা বলি অ্যান্টি মার্কোনিকভ নিয়ম, বা এটার আরেকটা সুন্দর নাম আছে খারাসের নীতি। এবার আমি আরেকটু নতুন টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা, আমাদের বইয়ে অসম্পৃক্ততার দুটো পরীক্ষা ছিল, খুবই পপুলার দুটি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কিভাবে হয়? ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা পাই বন্ধনের উপস্থিতি বুঝতে পারি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি তোমাদের কাছে, সবাই আনসার দেওয়ার ট্রাই করবে। প্রশ্নটা হচ্ছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা পাই বন্ধনের উপস্থিতি বুঝতে পারি, অর্থাৎ একটা যৌগে পাই বন্ধন আছে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় পাই বন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য কোন বিক্রিয়া দেওয়া হয়, বা কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা একটা যৌগে পাই বন্ধনের অবস্থানটা বুঝতে পারি, কোন অবস্থানে পাই বন্ধন আছে সেটা বুঝতে পারি, এই আনসারটা তোমরা আমাকে বলবা। আমি অপেক্ষা করছি। জান্নাতুল ফেরদৌস বলছে ধাপগুলা কি রিটেনে আসবে? কোন ধাপের কথা বলছো? বিক্রিয়ার কৌশল, কিছু কৌশল পরীক্ষায় আসে, যেমন হচ্ছে বেঞ্জিনের বৈশিষ্ট্যপূর্ণ যে বিক্রিয়াগুলো ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো আসতে পারে। এই যে এখন আমি তোমাদেরকে অসম্পৃক্ততার পরীক্ষা দেখাতে যাচ্ছি, এই অসম্পৃক্ততার পরীক্ষাও কিন্তু রিটেন পার্টের জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে সরাসরি বিক্রিয়াগুলো লিখতে বলতে পারে, ঠিক আছে? তো রিটার্নের জন্য আসলে আলাদা কোনো প্রস্তুতি নেই, কারণ মূল বই থেকে প্রশ্ন করা হবে, আমরা বই ভিত্তিক পড়াশোনা করব, দেখতে পাবো আমাদের কাছে আসলে পরিচিত কিছু জিনিস আসবে এবং সেগুলোই আমাদের পরীক্ষায় লিখতে হবে। জান্নাতুল ফেরদৌস বলছে ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণের মাধ্যমে কি অবস্থান বুঝতে পারি? না, আমি আসলে আনসারটাতে সন্তুষ্ট হতে পারলাম না, আমি আরও অপেক্ষা করছি। আমাকে 43 স্টুডেন্ট লাইভে দেখছে, তো আচ্ছা, নোটসের কথা যারা বলছো তাদেরকে আমি একটু কথা বলি। আমি যে ইনফরমেশনগুলো এখানে গ্যাদার করছি, যে ইনফরমেশনগুলো লিখছি, সবগুলো মূল বইয়ে আছে। আর তোমরা যদি আরও সহজ করে পেতে চাও সেক্ষেত্রে আমি বলি, দেখো আমাদের একটি বই আছে কেমিস্ট্রি পাওয়ার, কেমিস্ট্রি পাওয়ার বইটিতে এই ইনফরমেশনগুলো খুবই ধারাবাহিকভাবে দেওয়া আছে, তোমরা বইটি কালেক্ট করতে পারো। লিমন ভাইয়ের সাথে যদি তোমরা কথা বলো সেক্ষেত্রে বইটি কিভাবে নিতে হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর আমি যদি অনেক বেশি সময় নিই তোমাদের লিখতে দেওয়ার জন্য, সেটা হলে ক্লাসগুলো আসলে শেষ করা অনেক বেশি টাফ হয়ে যাবে। এমনিতে অনলাইনে ক্লাস নেওয়া একটু কম ইফেক্টিভ হয়, অনেক কিছুই বলা যায় না। আচ্ছা, চেষ্টা করি। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যে কোনো একটা অ্যালকিন আমি চিন্তা করলাম CH3CH ডাবল বন্ড CH2, এই অ্যালকিনের সাথে এবার আমি যদি ব্রোমিন দ্রবণ যোগ করি, ব্রোমিন দ্রবণ কি? ব্রোমিন দ্রবণ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড মিশ্রিত ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড মিশ্রিত ব্রোমিন, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে ব্রোমিনকে যদি তুমি দ্রবীভূত করো, যেটা হয় সেটাকে আমরা বলি ব্রোমিন দ্রবণ। আর ব্রোমিন দ্রবণের বর্ণ হচ্ছে কেমন?
লাল বর্ণ, এটার বর্ণ হচ্ছে লাল। অ্যালকিনের সাথে ব্রোমিন দ্রবণকে যদি আমি সংযুক্ত করি, আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো একটি বর্ণহীন যৌগ তৈরি হচ্ছে, একটি বর্ণহীন যৌগ তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হবে? এই যে পাই বন্ধন, পাই বন্ধনটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুটো সিগমা বন্ধন গঠন করবে এবং সিগমা বন্ধনগুলোতে ব্রোমিন সংযোজিত হবে। ফলে অ্যালকিন থেকে তৈরি হয়ে যাবে তোমার 1,2-dibromopropane। এই পরীক্ষাটাকে আমরা বলছি ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, আমি একটি প্রশ্ন করেছিলাম, আমাকে কেউ উত্তর দিতে পারেনি, সেটা আমি বলে দিচ্ছি। মাথায় রাখতে হবে, ওজোনকরণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে পাই বন্ধনের অবস্থান বোঝা যায়, পাই বন্ধনের উপস্থিতি বোঝা যায় ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে। উপস্থিতি বুঝতে পারি ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে, অবস্থান বুঝতে পারি ওজনীকরণ পরীক্ষার মাধ্যমে বা ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, সর্বশেষ। এরপর আমরা জানবো হচ্ছে বেয়ার পরীক্ষা, একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। CH2 ডাবল বন্ড CH2, এটি হচ্ছে একটি অ্যালকিন। অ্যালকিনের সাথে আমরা যদি বেয়ার দ্রবণ যোগ করি, কি দ্রবণ ভাইয়া? বেয়ার দ্রবণ। বেয়ার দ্রবণ কি? বেয়ার দ্রবণ হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, MnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে হতে হবে ক্ষারীয়, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমি একটি ক্ষার দ্রবণ যোগ করব, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই দ্রবণটিকে আমরা বলি বেয়ার দ্রবণ। বেয়ার দ্রবণ, এবং বেয়ার দ্রবণের বর্ণ হচ্ছে কেমন বলতো দেখি? লালচে গোলাপি বর্ণ, লালচে গোলাপি বর্ণ। লালচে গোলাপি বর্ণের বেয়ার দ্রবণ যদি অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, তখন আমরা একটি বর্ণহীন যৌগ পেয়ে যাব। বর্ণহীন যৌগটি কি হবে? দেখো, CH2 ডাবল বন্ড CH2, যৌগটি এভাবে ছিল। সংযোজন বিক্রিয়ার মাধ্যমে পাই বন্ধনটি ভেঙে যাবে। এই যে পাই বন্ধন দেখতে পাচ্ছ, এটি আমি মুছে দিলাম, এটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে গঠন করবে দুটো সিগমা বন্ধন, এবং দুটো সিগমা বন্ধনে দুটো OH যুক্ত হবে। ফলে যেটি তৈরি হবে সেটিকে আমরা বলি ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। এই পরীক্ষাটিকে আমরা বলি বেয়ার পরীক্ষা। এই দুটো পরীক্ষার মাধ্যমে আমরা অসম্পৃক্ততা যাচাই করতে পারি। অ্যালকিন এবং অ্যালকাইন এই বিক্রিয়া দেখাতে পারে। একজন আমাকে বলছে নেক্সট ক্লাস কবে হবে? আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো হয় প্রতি শনিবার রাত 8টা থেকে স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ফেসবুক গ্রুপে। ফিজিক্স ম্যাথ কখন হয় তোমরা একেবারেই ফ্রন্ট পেজে, একেবারে আমাদের পেজের একেবারে উপরের অংশে দেখতে পাবে, ওখানে ছবিতে সংযুক্ত করা আছে রুটিনটি, তো ওখান থেকেই দেখে ফেলো। তো আজকে এতটুকু আমরা অ্যালকিন এবং সমানতা 3টি টপিক নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় পড়াশোনা করতে হবে, ভালো প্রস্তুতি নাও। আমাদের আরেকটি ক্লাস থাকার কারণে আমি এখানে শেষ করতে হচ্ছে। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে উপস্থিত ছিলে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো।